এই ঘটনাটি আমার সঙ্গে তখন ঘটেছিল যখন আমি গ্রীষ্মের ছুটিতে আমাদের দাদুর বাড়ি গ্রামে বেড়াতে গিয়েছিলাম, এবং এটা আকস্মিকভাবে আমার সঙ্গে ঘটে যায়, যার অনেক অংশ রেশ হয়তো আমার জীবনে এখন পর্যন্ত রয়েছে। কারণ ঘটনাটা আমার জীবনকে ওলটপালট করে দিয়েছিল। সেই সময় ছিল গ্রীষ্মের ছুটি। তো আমি সাধারণত গ্রামে খুব একটা যাই না, তবে ছোটবেলায় গ্রামে অনেক বছর থেকেছি, যার কারণে গ্রামের প্রতি একটা অন্যরকম টান রয়েছে। আমার ছুটি হওয়ার পর আমি আব্বাকে বললাম যে, আব্বা, কলেজ তো ছুটি হয়েছে, এখন একটু বাড়ি থেকে বেরিয়ে আসি। অনেকদিন বাড়িতে যাওয়া হয় না, তাছাড়াও দাদির সঙ্গে অনেকদিন দেখা হয় না, একটু বাড়িতে গিয়ে বেরিয়ে আসলে ভালো লাগবে। ততদিনে গ্রামের সম্পর্কে হয়তো অনেক কিছু ভুলে গিয়েছি আমি। শহরে থাকতে থাকতে শহরের অভ্যাসগুলোই গড়ে উঠেছে, কিন্তু কেন জানি না সেবার বাড়িতে যেতে খুব ইচ্ছে হচ্ছিল। আব্বা বলল কি, আচ্ছা ঠিক আছে। তারপর আমাকে কিছু টাকা দিয়ে বাসে এসে, মানে কাউন্টারে এসে বাসে উঠিয়ে দিল। আমি সারা রাত জার্নি করে সকাল সকাল আমাদের বাড়ির যে বাজার আছে, গ্রামের যে বাজার আছে, সেই বাজারে নামলাম। সকালবেলায় আমাকে নামিয়ে দেয়। নেমে সেখান থেকে সর্বপ্রথম যখন নিচে নামলাম, গ্রামের পরিবেশ সত্যি আমার কাছে খুব ভালো লাগে। নিচে নামতেই আমার বন্ধু সাজ্জাদের সঙ্গে রাস্তায় দেখা হলো। সাজ্জাদের সঙ্গে আমি একসঙ্গেই প্রাইমারি স্কুলে পড়েছি, ক্লাস 6 পর্যন্ত। তারপরে তো ঢাকা চলে গেলাম। সাজ্জাদ আমাকে দেখেই বলল যে, আরে তুই এতদিন পরে, এবার খুব মজা হবে, ভালো সময় এসেছিস। এখন তো আম কাঁঠাল পাকার সময়, এখন অনেক খেতে পারবি। আমি বললাম, হ্যাঁ তা ঠিক আছে, তোদের সঙ্গে ছোটবেলায় যে কত বেরিয়েছি, সেসব জিনিস কি ভোলার আছে। সাজ্জাদ ওই সময়ে পড়াশোনা বাদ দিয়ে দিয়েছিল, তারপর আর কিছু করে না, মাঠে কাজ করে, এই তার বাপের ভ্যান চালায়, আর এই টুকটাক যা কাজ করার। তো বললো, কি রে, বাড়িতে যাবি না, চল। তারপর ওর ভ্যানে চড়ে বসলাম, ওর সঙ্গে গল্প করতে করতে বাড়ি পর্যন্ত গেলাম। ও বললো কি যে, ঠিক আছে তুই যা, কালকে দেখা হবে। আর যেহেতু আসছিস, তুই এখন কি করতেছিস ঢাকায়? আমি বললাম, আর কি করব, আমি পড়াশোনা করতেছি, এবার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। তো সব মিলিয়ে তো পড়াশোনা করলি না আর। ও বললো কি যে, কি করব, এতগুলো পরিবার সদস্য, তারপর আবার বাপের এই অবস্থা, আমাদের মতো গরিব ছেলেপেলেদের আর পড়াশোনা, তোরা করছিস তাই কত, শহরে থেকে বাবু হবি, তারপর আমরা তোরকে নিয়ে গল্প করব, এই ছাড়া আর কি। আমি বাড়িতে চলে গেলাম। যাওয়ার পর দাদি আমাকে দেখে এত পরিমাণ খুশি হলো, বলল যে, এতদিন পর বুঝি বাড়িতে আসার কথা মনে হলো। আমাদের যে ঘরটা ছিল, সেই ঘরটা তালা বন্ধ ছিল, কারণ আমরা তো এখানে থাকতাম না, সেই জন্য তালা বন্ধ করা ছিল। যাক, আমাদের ঘরে থেকে কোনো কাজ নেই। দাদির ঘরে একটা কামরা খালি করে দিয়েছে। আমার ছোট চাচা মাঝে মধ্যে সে এই ঘরে থাকে। ছোট চাচার কোনো ঘর নেই, দাদির সঙ্গে এখানেই থাকেন। সে সবার ছোট বলে তখন পর্যন্ত বিয়েও করেননি। ছোট চাচাকে দেখলে আমার বেশ ভালো লাগে, কারণ তিনি আমাকে টাকা দেন যে, এই জন্য তার জন্য অপেক্ষা করি যে সে কখন শহর থেকে আসবে। সেও ঢাকায় থাকে, তবে কোথায় থাকে সেটা জানি না, তার খোঁজ করতে হবে। গ্রামে থাকাকালীন সময় সে ছোটবেলায় অনেক কিছু কিনে দিত আমাকে। ছোট চাচার রুমে ঢুকলাম। তার রুমটা এখনো সেই ইয়াং ছেলেপেলেদের মতো আছে, এখনো সেই পূর্ণিমার ছবি টানানো, তারপর আগেরকার আমলে সেই ক্যালেন্ডার, যা দেখে আমার কাছে অদ্ভুত সুন্দর লাগলো। বিকেলবেলা আমি বের হলাম। বের হওয়ার পর সকলের সঙ্গে দেখা হলো। স্কুল মাঠে সকলে খেলাধুলা করছে। আমার বন্ধু বান্ধব যারা আছে, যাদের সঙ্গে ক্লাস 6 পর্যন্ত একসাথে পড়েছি, তারা তো সকলে এখানেই আছে। ইমদাদুল, তারপর জসিম, সকলে সেখানে বসেছিল। সকলের সঙ্গে দেখা হলো, তারপর তাদের সঙ্গে গল্প করছিলাম। গল্প করার এক ফাঁকে আমাকে তখন সাজ্জাদ বলল কি যে, শোন, ও যেহেতু এসেছে, তাহলে আজকে রাত্রেবেলা আমরা পুরাতন রাজবাড়িতে যাব। পুরাতন রাজবাড়ির পেছনের কাঁঠাল গাছে বেশ বড় বড় কাঁঠাল আছে, আর ওই কাঁঠাল গাছের কাঁঠাল এত পরিমাণ মিষ্টি, আর ওই রাজবাড়ির পাশে আম গাছ আছে দুটা, এই পরিমাণ মিষ্টি আম আমি জীবনে কোনোদিন খাইনি। ওইখানে গেলে অনেক ভালো ভালো খাবার আনতে পারবি। তাছাড়া আমার গাছ আছে, কলাও পেকেছে দেখে আসলাম আজকে মাঠ থেকে আসার সময়। তো ওদিক দিয়ে গেলে আজকে আমরা কিন্তু অনেক কিছু আনতে পারবো। তখন আমি বললাম, কি বলিস, পুরাতন রাজবাড়ি, সেখানে গেলে ভয় লাগবে না তোদের? তখন ইমদাদুল হেসে দিয়ে বলল, আর ভয়, আমরা গ্রামের ছেলে পুলে, আর ওইখানে গেলে আমরা সবকিছু খেতে পারবো। একে তো কাঁঠাল পেকে আছে, তারপর আম পেকেছে, আবার ওইদিকে ওই গাছে জামও ধরেছে অনেক, সেই জামগুলো পাড়া যাবে। তবে অন্ধকার তো, একটা টর্চ লাইট নিয়ে গেলে সমস্ত কিছু পাড়া যাবে। দিনের বেলাতে গেলে আসলে পুরাতন রাজবাড়ির ওদিকে তো কেউ যায় না, তবে রাত্রেবেলা যাওয়াটাই নিরাপদ। ওইখানে গেলে সমস্ত কিছু আনতে পারবো। একসাথে কতগুলো ফল রয়েছে,
আমি বললাম, আমি বাপু রাত্রেবেলা যেতে পারবো, তবে গাছে টাছে উঠতে পারবো না, আমি কিন্তু গাছে ওঠা ভুলে গেছি। ওরা বললো কি যে তোর গাছে উঠতে হবে না, তুই চুপচাপ নিচে বসে থাকিস। আর পুরাতন রাজবাড়িতে কোনো সমস্যা হয় না, আর ওদিকে কেই বা যায়, সন্ধ্যার পরে তো কেউ যায় না। দিনের পরে মাঠে মুঠে দিয়ে কেউ আসে পাশ দিয়ে, তবে সন্ধ্যার পরে কেউ যায় না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। সন্ধ্যার সময় বাসায় চলে আসলাম। দাদি আমাকে মুড়ি মেখে দিল, সেগুলো খেলাম। খাওয়া দাওয়া করার পরে দাদি বললো কি যে খাওয়া দাওয়া করে ঘুমাবি, কোথাও যাস না কিন্তু, গ্রামগঞ্জের অবস্থা এমনিতেই ভালো না। আমি বললাম আচ্ছা দাদি ঠিক আছে। দাদি ঘুমিয়ে পড়লো, আমি তখন ঘুমিয়ে গেলাম। রাত তখন 10টা কি 10:30 হবে। আমাকে ওরা ডাকতে আসলো। ওরা বললো যে কুক করে ডাকলে রাস্তায় চলে আসবি। আমি কুক ডাক শুনেই রাস্তায় চলে আসলাম। এসে দেখলাম ওরা সমস্ত কিছু নিয়ে রেডি। বলে কিছু চল। এরকম অবস্থায় আমি যে যাবো আমি ভাবতে পারিনি, কারণ আমার কাছে বেশ অ্যাডভেঞ্চারফুল লাগছিল। গ্রামের এইসব জিনিস ছোটবেলায় অনেক দেখেছি, কিন্তু এবার খুব মিস করি এবং এটা নিজের হাতে করবো এখন। তাই বলে চেয়ারম্যানের চালার উপর দিয়ে চলে গেলাম সেই পুরাতন রাজবাড়িতে। এটা অনেক পুরাতন একটা রাজবাড়ি। এখানে সাধারণত কেউ আসে না। খুব বড় দোতলা বাংলো আছে, আর চারপাশে বন জঙ্গল দিয়ে ভরা। তবে এখানকার গাছপালার ফলমূল এই চেয়ারম্যানের তল্লাটের লোকজনই খায়, যার কারণে ওরা দেখলে সমস্যা আছে। আর এটা তো আর বেদখলি জমি না, এদের দখল আছে, সেহেতু এসব ফলমূলের মালিক আছে। আর পাশেই নাকি ওরা এই চেয়ারম্যানের ভিটার উপর থেকে ডাব চুরি করবে, সে প্ল্যানও করেছে, সেহেতু চুপি চুপি আসতে হবে। আমরা সর্বপ্রথম ডাব গাছের পিছনে গেলাম। এখানে গিয়ে প্রথম ডাব পারলাম। ডাব পাড়ার পরে চেয়ারম্যানের পুকুরের পাড়ে গিয়ে সেই ডাবগুলো সকলগুলো খেলাম। ডাব ছিল বেশ মিষ্টি, এবং এরকম ডাব ঢাকা শহরে বিক্রি হয় 70-80 টাকা করে, যা কিনা বেশ দামি। আরো বড় বড় ডাব আছে, তো এগুলো খেতে আমার বেশ ভালো লাগলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম রাজবাড়ির সামনের দিকে। জায়গাটা এত ঘন এবং বিদঘুটে অন্ধকার ছিল, যা ছিল বেশ অদ্ভুত রকমের। তারপর আমি সেখানে গেলাম। আমার হাতে একটা টর্চ লাইট ধরিয়ে দিয়ে বললো কিছু চুপচাপ নিচে দাঁড়িয়ে থাকবি। আমি বললাম তোরা এক একজন এক এক গাছে উঠছিস, আমি এখানে নিচে কিভাবে দাঁড়িয়ে থাকবো একা একা? ওরা তখন বললো আরে থাক তো, চুপ থাক, দেখ কি হয়, তুই চুপচাপ বসে থাক লাইট নিয়ে। তবে হ্যাঁ, লাইট মারবি না কিন্তু, আমাদের কাছে ছোট্ট গ্যাস লাইটের আলো আছে, আর টুকটাক ছোট আলো আমরা উপরে গিয়ে মেনে নিতে পারবো। তুই কোনো শব্দ করবি না কিন্তু, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি গাছের উপরে চুপচাপ বসে আছি। এত অন্ধকার, আর চারিদিকে কোনো মানুষের কোনো চিহ্ন নেই। আমি ওদেরকে আস্তে আস্তে বলতে লাগলাম, ভয় লাগছে রে আমার, তোরা তাড়াতাড়ি আয়। ও তখন বললো যে চুপ বসে থাকতো, শহরে বাবু আসছে ভয় পেইতে, আগে পেড়ে নামাই। এদিকে ইমদাদুল জাম গাছে উঠে প্রায় অনেকগুলো জাম পারলো। জাম পেড়ে ও নিচে নিয়ে আসছে। বললো কিছু দেখ কতগুলো পারছি, এগুলো নিয়ে আমাদের বাড়ির এখানে মাচা আছে না, মাচার উপর বসে খাইতে হবে। ওদিকে জসিম আমরাও পেড়ে নিয়ে এসেছে। সাজ্জাদ উঠেছে এই পাশের কাঁঠাল গাছে, কাঁঠালগুলো পেড়ে নিয়ে আসবে। আর এই পাশ থেকে ওরা আম পাড়তে গিয়েছে দুইজনে সবার শেষে। তো যাক, এতক্ষণ পরে আমার মনের মধ্যে একটু স্বস্তির নিঃশ্বাস ফিরল। আমি চুপচাপ ওদের সঙ্গে বসে আছি। বলে কিছু কই, আম পাড়তে হবে এখন, আমগুলো পেকেছে ভালো কথা, কিন্তু এগুলো নিতেই হবে? ওরা বলছে যে হ্যাঁ নিতেই হবে, কাঁচা আমও নিয়েছি যাতে করে মাখায় খাওয়া যায়। তারপর ওরা সকলে এগুলো নিয়ে করছিল। সেই মুহূর্তে আচমকা আমার চোখ গেলে গেল দালানের দোতলায়। দোতলায় আমি খেয়াল করলাম যে কেউ একজন শাড়ি পরিত অবস্থায় আলোকিত শরীর নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে, এবং আচমকা আমি সেদিকে তাকাতেই আমি ভয় পেয়ে পিছনে পড়ে গেলাম। ওরা বললো যে কি রে, কি হলো? আমি বললাম ওখানে কে যেন দাঁড়িয়ে আছে এবং আমাকে দেখছে, আমি স্পষ্ট দেখতে পেয়েছি। ওরা তখন হেসে দিল, বললো কিছু কি বলছিস, মিথ্যা কথা, যা, এখানে কেউ থাকে নাকি, আর কেই বা দেখবে? তখন আচমকা সাজ্জাদ বলে উঠলো, আরে চল, আজকে এই বাড়ির ভিতরে বসে খাবো সমস্ত কিছু। বাড়ির ভেতরে ও বললো না ভূত আছে, ওরা আজকে ভূত দেখাই ছাড়বো। আমি বললাম যে এত পাকনামি করিস না, জিনিসগুলো নিছিস চল। এই বাড়িটা পরিত্যক্ত, দরজাগুলো এমনভাবে জং ধরে আছে যে খুলতে গেলেও শব্দ হবে। আর এই দরজা জানলা খোলে না কয়েক বছর ধরে, সিঁড়িগুলো এমন যে ভেঙে নিচে পড়ে যাবে, এরকম অবস্থা। তোরা এর মধ্যে এখানে গিয়ে ঘরের ভিতরে বসে খাবি? ওরা বললো কি যে আরে চল, কিচ্ছু হবে না। আমাকে এক প্রকার জোর জবস্তি করে দরজার সামনে নিয়ে গেল। যখন দরজার সামনে গেল, আমি উপর থেকে নুপুরের শব্দ পেলাম। বললাম যে উপরে নুপুরের শব্দ শুনতে পাচ্ছিস তোরা? ওরা বললো কি যে ঘোড়ার ডিম কই, আমি তো শুনতে পাচ্ছি না। জসিম বলল হ্যাঁ আমি একটু শুনতে পেয়েছি। তখন সাজ্জাদ বলল তোরা দুই শালা ভয় দেখানোর জন্য এরকম করতেছিস তাই না? এরকম কোনো কিছু নয়। তারপর আমরা সকলে মিলে দরজাটা খুললাম। দরজাটা বেশ জং ধরেছিল এবং শব্দ হচ্ছিল খোলার সময়, তবে তাতে কোনো সমস্যা হলো না। সকলে ঘরের ভিতরে প্রবেশ করলাম। তারপর সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলাম। দোতলার জানালার যে পাশটায় আমি সেই মেয়েটাকে দেখেছিলাম সেখানে কেউ নেই, আর উপরেও কেউ নেই। ওরা বলল কিছু দেখলি শালা, এখানে কিচ্ছু নেই, শুধু শুধু তোরা ভয় পাচ্ছিস। ঠিক সেই মুহূর্তে সকলের কানে তখন সেই নুপুরের শব্দ ভেসে আসলো। ওরা সকলে বলতে লাগলো, আরে সত্যিই তো, নুপুরের শব্দ কোত্থেকে আসছে?
পাশের রুমে যেতে সেই শব্দটা আরো তীব্র হলো। মনে হচ্ছিল কেউ নুপুর পরে নৃত্য করছে বা ঝুনঝুনি পড়ে আছে। সকালের বুকে তখন বাড়ি মেরে উঠল। ওই মুহূর্তে আচমকা কানের পাশ দিয়ে গরম বাতাস বয়ে যেতে লাগলো। সকলেরই একই অবস্থা। ঠিক আমার পাশ দিয়ে কানের পাশ দিয়ে কোনো একটা গরম বাতাস বয়ে যেতে লাগলো। তখন সকলে ভয় পেয়ে বলল কি যেখানে থাকা যাবে না, নিশ্চয়ই অদ্ভুত কোনো কিছু আছে। তখন কানের কাজ ঘেঁষে চলে গেল একটা গরম বাতাস এবং সেই বাতাসের সাথে একটা শব্দ, সাজ্জা। এটা শোনার সঙ্গে সঙ্গে সাজ্জাদ চিৎকার দিয়ে উঠলো। বলল কি যে কেউ আমার কানের কাছে এসে আমার নাম বলেছে। ওরা তখন ভয় পেয়ে বললো এখানে আর এক সেকেন্ডও থাকা যাবে না। ঠিক সেই মুহূর্তে সিঁড়ির নিচ থেকে কয়েকটা কালো ধোঁয়া উপরে উঠে আসলো। তো ওইটা দেখে সকলের গায়ের লোম দাঁড়িয়ে গেল। ওরা তখন সেইখানে চিৎকার দিয়ে সিঁড়ির ওইখান দিয়ে নিচে নেমে গেল। আমি কোন দিকে যাবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। ওরা তো গ্রামের ছিল আর ওদের হাতে টর্চ লাইট আছে, আমার হাতে কোনো লাইট নেই, কারণ আমি লাইট নিয়ে আসি নিচে। ওরা তখন খুব দ্রুত গতিতে সেখান থেকে নিচে নেমে গেল। আমি ওদেরকে বললাম যে আমাকে নিয়ে যা, কিন্তু ওরা আমার কোনো কথা শুনলো না। সেই জিনিসগুলো ওই ঘরের ভিতরে ওড়াউড়ি করছিল এবং গরম বাতাসটা আমার কান দিয়ে ঘেঁষে যাচ্ছিল। তখন সকলে আমাকে বলতে লাগলো, আমি জানি না যে ওরা কিসের জন্য আমাকে এরকমভাবে ফেলে চলে গেল বা আমি এখান থেকে যেতে পারছিলাম না, কারণ অন্ধকার ছিল যে সেজন্য আমি সিঁড়িতে পা ফেলতে পারছিলাম না। এক দুই সিঁড়ি করে যখন আমি একটু সামনে গেলাম, দেখলাম ওরা ততক্ষণে বেরিয়ে গিয়েছে এবং আমার কাজ ঘেঁষে একটা গরম বাতাস বা কেউ একজন চলে গেল এবং তখন আমার নাম নিয়ে বলল, নায়া। সেই মুহূর্তে আমি কি করবো কিছু বুঝে উঠতে না পেরে সিঁড়িতে দ্রুত গতিতে নামতে গিয়ে তখন আমি পড়ে গেলাম। পড়ে গিয়ে খুব ভালো ব্যথা পেলাম এবং ব্যথা পেয়ে কখন যে আমি সেন্সলেস হয়ে পড়েছি তা আমি বলতে পারবো না। সেন্সলেস হওয়ার আগে আমি খেয়াল করলাম সিঁড়ি দিয়ে সেই শাড়ি পরা মেয়েটি আমার দিকে এগিয়ে আসছে, যে কিনা আমার দিকে আসার আগেই আমি অজ্ঞান হয়ে গিয়েছি। ওরা কখন সেখান থেকে বেরিয়েছে সেটা আমি জানি না, তবে ওরা ওইখান থেকে বেরিয়ে নির্ঘাত আর এখানে দাঁড়িয়ে নেই। ওরা গিয়ে কি করছে আল্লাহ মাবুদ জানে। ওরা সকল মিলে বাড়ির মাথার কাছে চলে আসলো। এসে তখন বলা বলি করতে লাগলো, ওকে যে ওখানে রেখে আসলাম তাতে করে ওকে যদি কোনো ক্ষয়ক্ষতি করে বা কোনো সমস্যা হয়। তখন ওরা তিনজন বলা বলি করতে লাগলো যে না, কোনোভাবেই ওকে আনতে যাওয়া যাবে না, এখন দেখলি না ওইখানে নিশ্চয়ই এমন কিছু আছে। রাত্রেবেলাতে আমরা জীবনে কোনোদিন ওখানে যাইনি, আজকে খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে। তবে সকলে মিলে আমাকে যে ওখানে ফেলে এসেছে সে বিষয়ে ওদের বিন্দু মাত্র কোনো ধারণা নেই যে আমার সঙ্গে কি হচ্ছে বা আমি এখানে কেন আছি, আমাকে ফেলে ওরা চলে আসলো। তো জসিম তখন বলল যে না, যেভাবেই হোক ওইখানে যেতে হবে এবং গিয়ে ওকে নিয়ে আসতে হবে। ওর যদি কিছু হয় তাহলে আমাদেরকে দায়বদ্ধতা দিতে হবে, আমাদেরকে কৈফিয়ত দিতে হবে। তখন ওরা বললো না 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 না, যাওয়া যাবে না, তুই চল তো, ও এমনিতেই কালকে ফিরে আসবে। আর যদি কালকে নাও আসে ও নিশ্চয়ই অজ্ঞান হয়ে সেখানে কোনো একটা জায়গায় পড়ে আছে, সকাল হলে এমনিতেই চলে আসবে সেখান থেকে, সেদিকে তুই চিন্তা করিস না। ওরা সকলে বলা বলি করলো আচ্ছা ঠিক আছে, এখন ওদিকে ফিরেও ভুলেও যাবো না, কারণ যে কাহিনীর মুখোমুখি হয়েছি তাতে করে। ওরা তখন যার যার বাড়িতে চলে গেল। এদিকে আমি এখানে ঠিক কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম আমি জানি না, কিন্তু আমার জ্ঞান যখন ফিরল আমি সম্পূর্ণরূপে দেখে অবাক। এই বাড়িটা, যে বাড়িটা গতকালকে একদম পুরাতন এবং জীর্ণশীর্ণ দেখেছি, আজকে সেই বাড়িটা পুরো চকচকে এবং নতুন। বাড়ির ভেতরের একটি কক্ষে আমি শুয়ে আছি এবং সেখানে একটি পালঙ্ক রয়েছে। পালঙ্কর উপরে খুব সুন্দর করে পর্দা টানানো এবং চারপাশে মশারি দিয়ে কোনো কিছু একটা দিয়ে ঘেরা, এবং খুব সুন্দর স্মেল এই ঘরের ভিতরে রয়েছে। এত সুন্দর স্মেল যে বলে বোঝাতে পারবো না। চারিদিকে এই পরিমাণ নোংরা ভাঙাচোরা দেখেছিলাম, কিন্তু আচমকা এই বাড়িটা এরকম রংচট্টটা এরকম রঙিন হয়ে উঠলো কিভাবে? চারিদিকে আলো জ্বলছে, বাইরে তখনও ঘুটঘুটে অন্ধকার। আমি আচমকা লাফ দিয়ে উঠে পড়লাম। আমি উঠে দেখি খুব সুন্দর দেখি ঘরের ভিতরে শুয়ে আছি। চারিদিকে খুব সুন্দর মখমেলে কাপড় দিয়ে দেয়ালগুলো খুব সুন্দর করে আস্তর দেওয়া। আমি খাট থেকে নামতে যাব, ঠিক তখনই দরজা খুলে কেউ একজন প্রবেশ করলো। তার পায়ের নুপুরের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। সে তখন আমার কাছে এগিয়ে আসলো। আমি যখন মশারির সেই পর্দাটা সরিয়ে তার দিকে তাকালাম, আমি দেখলাম সেই গোলাপি শাড়ি পরিহিত মেয়েটি, যে মেয়েটিকে আমি প্রথমবার সেই জানালায় দেখেছিলাম। তখন আমি আচমকা চমকে গিয়ে পেছনে সরে গেলাম। মেয়েটা আমাকে বলল, কি ব্যাপার, তুমি ভয় পাচ্ছ? আমি বললাম যে আপনি কে, আপনি আমার কাছে আসবেন না, আপনাকে আমি ওই পরিত্যক্ত বাড়ির বারান্দায় দেখেছিলাম। সে তখন বলল, পরিত্যক্ত বাড়ি? দেখো এই বাড়িটা কত সুন্দর, একদম তোমার মনের মতো, খুব সুন্দর না বাড়িটা? আমি তখন বললাম, আমার কাছে আসবেন না দয়া করে, আপনি কে এবং আপনি আমার কাছে কেন আসছেন? মেয়েটি তখন আমার পাশে এসে বসলো। মেয়েটিকে দেখে ভয় পাওয়ার কিছু নেই,
মেয়েটির পরনে একটা গোলাপি রঙের শাড়ি, সেই সাথে একটা কুচি করা ব্লাউজ পরা, আর তার গায়ের রং একদম দুধে আলতা। এখানে হারিকেনের মতো একটা আলো জ্বলছে, যে আলোতে তাকে লাগছে একদম রাজকন্যার মতো। মেয়েটি এত সুন্দরী, তার ঠোঁটে গাঢ় লিপস্টিক পরেছে, চোখে কাজল দিয়েছে, আর আগেরকার আমলের রাজা বাদশাদের যেসব রাজকন্যা ছিল ঠিক তাদের মতো করে আমার দিকে তাকাচ্ছে। আমি তার দিকে খানিকক্ষণ এরকম করে তাকালাম। মেয়েটার চোখগুলো একদম নীল রঙের এবং সেগুলো কেমন যেন জলজল করছিল। মেয়েটা তখন আচমকা আমার হাতে হাত রাখলো, রেখে বলল কি যে তোমার জায়গাটা ভালো লেগেছে না? খুব ভালো না জায়গাটা? আমি তখন বললাম যে আপনি কে এবং এটা কোন জায়গা? জায়গাটা তো বেশ সুন্দর। মেয়েটি তখন বলল, আমার নাম দিলরুবা এবং আমি এখানে থাকি বহু বছর ধরে। জায়গাটা তোমার ভালো লেগেছে যেহেতু, সেহেতু তুমি এখানে থাকবে না? আমি বললাম কি যে হ্যাঁ, এখানে থাকবো এবং খুব সুন্দর জায়গা। দিলরুবা মেয়েটি অসম্ভব রকমের সুন্দর এবং সে আমাকে যাই বলছে, সে আমার হাতে টাচ করার পর থেকে এবং তার চোখে চোখ রাখার পর থেকেই কেন যেন তার সমস্ত কিছু শুনতে আমার ইচ্ছে হচ্ছে। মেয়েটি বেশ সুন্দরী, সেই জন্য নাকি অন্য কোনো কারণে আমি বলতে পারবো না। মেয়েটি অসম্ভব রকমের রূপবতী। সে আমাকে বলল, তুমি এখানে থাকো, সমস্ত কিছু তোমাকে দেওয়া হবে। আমি বললাম জি আচ্ছা ঠিক আছে। আমার আবার চোখে কাজল দিয়ে আমি এদেরকে অনেক ভালো লাগতো। মেয়েটি একদম ঠিক সেরকম ভাবে সেজেছে, ঠিক যেমনটা আমি চাই। লম্বা চুল, ঠোঁটে গাঢ় লিপস্টিক পরবে, কপালে হালকা দুল পরবে, টিপ পরবে, কানে হালকা দুল এবং সেই সাথে চোখে থাকবে গাঢ় কাজল। মেয়েটি ঠিক সেমন করেই সেজেছে এবং সেই সঙ্গে এরকম সুন্দর করে শাড়ি পরেছে। মেয়েটি তখন বলল, আচ্ছা ঠিক আছে, দেখো চারিদিক সুন্দর না? তুমি এখানে থাকো, তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি একটু পরে। তারপর মেয়েটি এখান থেকে চলে গেল। আমি উঠে আশপাশ দেখতে লাগলাম এবং সমস্ত কিছু ঘুরে ফিরে খোঁজ করতে লাগলাম। তারপর আমি ওইখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে নিচে আসলাম। আমি খেয়াল করলাম এই সিঁড়ি দিয়ে গতকালকে আমি নিচে পড়ে গিয়েছিলাম। আজকে সিঁড়িটা একদম চকচকে ঝকঝকে, নিচে সোফা রাখা, যে সোফাগুলো গতকালকে পরিত্যক্ত অবস্থায় দেখেছিলাম। বাড়িটা ভাঙাচোরা ছিল, কিন্তু এখন সম্পূর্ণরূপে বাড়িটা যেন নতুনের মতো হয়ে গিয়েছে। কেন হয়েছে সেটা জানি না। আমি সেখানে বসে দেখলাম কি যে মেয়েটি বলল, আসো আমাদের সঙ্গে খেতে বসো। আমি খেতে বসলাম। খাবার মেনুতে কি ছিল জানি না, তবে কোনো একটা মাংস পোড়ানো ছিল, কোনো লবণ ছিল না। লবণ ছাড়া খেতে কেমন লাগে জানি না, তবে সেগুলো খেতে বেশ স্বাদই লাগছিল। পর্যাপ্ত ঝাল দেওয়া আছে, শুধুমাত্র একটু লবণ কম, এবং লবণ দেয়নি মনে হচ্ছে। এরকম ভাবে খেতে হবে। যাই হোক, খেয়ে নিলাম। মেয়েটা আমাকে বললো খেয়ে নাও। আমি খেয়ে নিলাম সেই জিনিসগুলো। আশেপাশে আরো বেশ কিছু ছেলে মানুষ ঘোরাফেরা করছিল, তাদের চেহারা দেখা যাচ্ছিল না। চেহারা ঘোমটা দিয়ে ঢাকা ছিল, মানে এক প্রকার হুডি টাইপের জামা পড়েছিল তারা, এবং সেটা সম্পূর্ণ কালো এবং তার উপরে কিছু লেখা আছে। যা আশপাশ দিয়ে ঘোরাফেরা করছিল তা আমার কাছে বেশ অদ্ভুত ছিল। আমি তখন মেয়েটিকে জিজ্ঞেস করলাম। সে খাওয়া দাওয়া শেষ করে আমাকে বারান্দার একটি কক্ষে নিয়ে গিয়ে বসালো। আমি সেখানে বসলাম। সে আমার পাশে এসে বসলো, আমার পাশ ঘেঁষে বসে বলল কি যে জায়গাটা সুন্দর না? আমি বললাম হ্যাঁ সুন্দর, কিন্তু তুমি কে? সে আবার বলল, আমি একটা পরী, আমার নাম দিলরুবা, তোমাকে আগেই বলেছি। আমি বললাম সত্যিই পরী? পরীতে তো আমার বিশ্বাস হয় না। সে বলল, পরী বলতে যে কিছু আছে সেটা তো কখনো দেখোনি তোমরা, শুনেছো হয়তো, এই জন্য হয়তো বিশ্বাস হয় না। তুমি আমার সাথে থাকো, তোমাকে আমি সবকিছু দিব। আমি বললাম জি আচ্ছা ঠিক আছে, আমি আপনার সঙ্গেই থাকবো। সে আমাকে বলল, তুমি আমাকে তুমি করে বলতে পারো, দেখো আমি তোমার বয়সী না, একদম কি সুন্দর একটা মেয়ে। আমি বললাম হ্যাঁ, তুমি বেশ সুন্দরী এবং আমার বয়সী, তোমাকে আমার বেশ ভালো লেগেছে। মেয়েটি বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন থেকে এখানেই থেকো, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে মেয়েটার সঙ্গে সেখানে গল্প করতে করতে মেয়েটার কোলের ওপর কখন ঘুমিয়ে পড়লাম বলতে পারবো না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি সেই পরিত্যক্ত বাড়িটার ভিতরে পড়ে আছি। গতকাল রাত্রে যা হয়েছে তা আমার কাছে স্পষ্ট মনে আছে, এবং আমি সেই বাড়ি থেকে নিরিবিলি আমার দাদির কাছাকাছি চলে আসলাম। দাদি বলল কি যে কিরে সকালবেলা উঠে তুই কই গেছিলি? আমি দাদিকে ঝাড়ি স্বরে বললাম, কোথায় গিয়েছি সেটা তোকে বলবো নাকি বুড়ি? দাদি তখন চমকে গেল, চমকে গিয়ে বলল, কি ব্যাপার, তুই তো এরকম করিস না, তুই এরকম কি হলো, রাগ হলো কি নিয়ে? আমি বললাম কি যে কোনো কিছু নিয়ে রাগ হয়নি। যাই হোক, আমি বাসায় এসে তখন ঘুমিয়ে পড়লাম। যেহেতু সারা রাত তেমন ঘুমাইনি, মেয়েটার সঙ্গে গল্প করেছি, তো ওই পরি মেয়েটা আসলে কেমন যেন আমার ভালো লাগতো। ওই দিন দুপুরবেলা আমি খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। ওই মুহূর্তে বাকি সবাই আমার খোঁজ নিতে এসেছে। এসে বলল কি যে কি তুই এখন এখানে বসে আছিস? এখানে কালকে রাতে তুই কখন আসছিস? আমি ওদেরকে বললাম যে তোদের তো সাহস কম নয়, তোরা গতকালকে আমাকে ওইখানে ফেলে একা একা চলে এসেছিস। আমি যদি এখানে মারা যেতাম তাহলে তোর কি হতো? ওরা তখন বলল যে মারা গেলে মারা তো যেতেই, তুই তো মারা যাসনি, তুই তো সাহসী ছেলে, চলে আসছিস একা একা। আমি তখন ওইখানে গিয়ে সাজাতের গলা চিপে ধরে
মাটি থেকে অনেকটা উপরে তুলে ফেললাম। সকলে দেখে তখন অবাক হয়ে গেল। সাজ্জাদ এই কথা বলার পরই আমার কেমন যেন রাগ হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে ওর গলা চিপে গলাটা একদম উপরে তুলে ধরলাম। মাটি থেকে প্রায় 4-5 আঙ্গুল উপরে উঠে গিয়েছে। তখন ওরা দেখে বলল, কি রে, তোর গায়ে এত শক্তি? সাজ্জাদ ছিল একটু মোটা, ওকে তুলে ফেললাম। ওরা তখন ভয়ে তখন আমার হাতটা ধরে নামানোর চেষ্টা করলো, কিন্তু আমার শরীরে এই পরিমাণ শক্তি যে আমাকে কোনোভাবে ওরা নামাতে পারছে না। তখন আমি সাজ্জাদকে ছেড়ে দিলাম। সাজ্জাদ নিচে পড়ে গেল, পড়ে গিয়ে এসে পেছনে সরে যেতে লাগলো। সকলে আমার শক্তি দেখে অবাক হয়ে গেল। তখন ওরা বললো কি যে, তোকে কালকে দেখে আসছি, ভুল হয়েছে আমাদেরকে মাফ করে দে। তোরা ওকে আনতে চেয়েছিলাম, এই সাজ্জাদকে আনতে দেয়নি। তখন ও আবার গিয়ে সাজ্জাদের কলার চেপে ধরলো, বললো, এত বড় সাহস। তারপর তাকে দাঁড়া করে বলল, যাই হোক, ভালোই করেছিস, রেখে এসেছিস বলেই তো আজকে এমনটা হয়েছে, না হলে তো। ওরা বললো যে, কি হয়েছে? আমি বললাম যে, যা হয়েছে সেটা হয়েছে, এত কথা বলিস কিসের জন্য? তোরা যা, আমি পরে খেলতে আসবো। তাই বলার পর ওরা চলে গেল। আমি বেশ খানিক্ষণ বসে থেকে সেখান থেকে তারপর চলে গেলাম মাঠে খেলার জন্য। মাঠে গিয়ে ওরা সকলে খেলছে, আমি বসে আছি। ওদিনকে আমার আবার ব্যাটিং পড়েছে, বলো কিছু, যা ব্যাটিং কর। আমি প্রথমে তো যাবো না, পরে আমাকে জোর জবরদস্তি করে পাঠানো হলো। আমি জানি না আমার শরীরের ভিতর কি হয়েছিল এবং কেনই বা আমি সবার সঙ্গে এরকম আচরণ করছিলাম। আমি একজনকে কষে থাপ্পড় মেরে দিলাম। থাপ্পড়ের পুরো 5 আঙ্গুল তার গালের মধ্যে বসে গিয়েছে এবং সে ছিটকে গিয়ে নিচে পড়ে গেছে। এই পরিমাণ শক্তি দিয়ে তার গালে থাপ্পড় মেরেছি। সে ব্যথায় কান্নাই করে দিল। প্রায় আমার বয়সী একটা ছেলে, আমার ক্লাসে পড়তো, তবে তার সঙ্গে খুব বেশি কথা হতো না। ওরা দেখে তখন আমার সঙ্গে আর কোনো কথা বললো না। তারপর আমি ব্যাট নিয়ে নিচেই নামলাম। নিচে নেমে যতই আমি ব্যাটিং করছি না কেন, বল আমার ব্যাটে লাগার সঙ্গে সঙ্গে বল গায়েব হয়ে যাচ্ছে। মানে এত জোরে মারছি যে বাউন্ডারি পার হয়ে জঙ্গলের ভিতর চলে যাচ্ছে। এরকম করে প্রায় 2টা বল আমি হারিয়েছি। এত জোরে মেরেছি যে বাউন্ডারি পার হয়ে পুরো আমাদের মাঠের বাহিরে গিয়ে আরো অনেক দূরে গিয়ে পড়েছে। তো সেই বল আর খুঁজে পাওয়া যায়নি। ওদিনকে খেলা পণ্ড। আমি ওইটা দেখে ব্যাটটা ফেলে তখন বাড়ি থেকে হাঁটতে শুরু করলাম। আমাদের স্কুলের পাশে কাঁচা রাস্তা ছিল, সেই কাঁচা রাস্তা দিয়ে আমাদের বাড়ির দিকে আসতে হয়। ওরা সকলে আমাকে দেখে বলল কি যে, ওর কি হয়েছে, ও তো এরকম করে না, খুবই শান্তশিষ্ট ছেলে, আচমকা এরকম। সকলে এগুলো বলাবলি করতে লাগলো। আমি তখনই পেছন দিকে ফিরে তাকালাম। ওরা আমার চোখের দিকে তাকিয়ে ভয় পেয়েছে নাকি, আমার চোখ নাকি একদম টকটকে লাল ছিল। ওরা ভয়ে তখন আর কোনো কথা বলেনি। আমি তখন বাড়িতে চলে আসলাম। আসার পর বাড়িতে এসে আমি দাদিকে বললাম, দাদি খাবার দে। দাদি আমার জন্য খাবার বাড়লো। আমি সাধারণত যে যতটুকু খাবার খাই ততটুকুর বেশি আমি খাবার খেয়ে ফেললাম। দাদি সব 2 জনের খাবার রান্না করেছিল বিকালের দিকে, তো 2 জনের খাবার আমি একাই খেয়ে ফেললাম। খেয়ে আমি দাদিকে বললাম, এই কতটুকু খাবার রান্না করেছিস, আরো খাবার নিয়ে আয়, এতটুকু খাবার কেন রান্না করেছিস? দাদি বলল, তুই তো একাই এর অর্ধেক খাস না, আর আজকে পুরোটা খেয়ে ফেললি। তারপর দাদি আমার মেঝো চাচাদের বাড়ি থেকে খাবার চেয়ে নিয়ে আসলো। সেই খাবারগুলো আমি সব খেয়ে ফেললাম। খেয়ে তখন আমি নিজের ঘরে ঘুমাতে গেলাম। দাদি তখন বলল, কি হয়েছে বুঝলাম না। দাদির মনে একটা শঙ্কা জাগতে লাগলো, কারণ দাদি এসব বিষয়ে খুব টুকটাক বোঝে এবং জানে। আমি তখন আমার নিজের কক্ষে চলে গেলাম। দাদি হয়তো ছোট চাচার ঘর থেকে, মানে রাঙা চাচার ঘর থেকে কিছু খাবার তারপর খেয়ে ফেললো, খেয়ে তারপর ঘুমালো। আমি রাত্রে শুয়ে আছি। ওই রাত্রেবেলা আচমকা খেয়াল করলাম যে আমার রুমের ভিতরে সে মেয়েটি এসেছে। এসে তখন আমাকে ডাক দিল, নয়ন। আমি বললাম, হ্যাঁ আসো, তুমি এসেছো? তারপর আমি সেখানে সেই মেয়েটার সঙ্গে গল্প করতে লাগলাম। মেয়েটার সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগতো। আমি তার সঙ্গে গল্প করছিলাম এবং তার সঙ্গে সারা রাত জেগে এরকম ভাবে গল্প করতাম। তার সঙ্গে কোলে শুয়ে গল্প করতাম। সে আমার মাথায় হাত বুলিয়ে দিত, তারপর আমাকে চুমু খেত, সব ধরনের আদর যত্ন আমাকে করতো এবং আসার সময় আমার জন্য নানান ধরনের খাবার নিয়ে আসতো। সেদিনকে আসার সময় আমার জন্য এক ধরনের পানীয় নিয়ে আসলো। সেই পানীয়টা খেয়ে আমার মাথা কেমন যেন ঝিমঝিম করছিল, তবে বেশ ভালো লাগছিল। তার সঙ্গে বসে সেগুলো খেতে লাগলাম। পাশাপাশি মাংস আরো বেশ কিছু জিনিস নিয়ে আসতো। তো আমি জানি না যে আমার পেটের ভিতরে কি হয়েছিল, তবে আমার শুধু খিদে পেত, বিশেষ করে রাত্রেবেলা যখন ওই পরি মেয়েটা আমার কাছে আসতো। দিল্লুবার সঙ্গে থাকতে আমার বেশ ভালো লাগতো। ও আসার সময় সঙ্গে করে অনেক খাবার নিয়ে আসতো, যে খাবার আমাকে খেতে বলতো। তবে সেগুলো ওর সামনে খেতাম, ওর সঙ্গে গল্প করতাম। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে ওদিনকের পর থেকে ও যখন আমার কাছে আসতো, ওর সঙ্গে বেশিরভাগ দিনই আমার শারীরিক সম্পর্ক হতো, যেটা ছিল হচ্ছে সব থেকে মজাদার পার্ট আমার কাছে। এবং আমি দিন দিন পরিবর্তন হয়ে যেতে শুরু করলাম। প্রত্যেকদিন আসতো, ওর সঙ্গে বসে গল্প করতাম এবং গল্প করার পরে ও চলে যেত এবং প্রায় সারা রাত ও আমার সঙ্গে থাকতো। আর কিছু কিছু দিন ও আমাকে সঙ্গে করে ওদের ওই বাড়িতে নিয়ে যেত, সেই পুরাতন প্রাসাদে, যে বাড়িটা রাত হলে যেন এক নতুন রূপে সেজে উঠত।
বাড়ির বাহিরে আমি কখনো যাইনি, তবে ভেতরটা সবসময় যেন একটা নতুন রূপে সেজে উঠত, যা কিনা এক অন্যরকম বাড়ি ছিল, যেটাকে কেউ ভেবে বোঝাতে পারবে না। আমি সেখানে সেরকমভাবে থাকতে লাগলাম এবং প্রত্যেকদিন এত পরিমাণ খাবার খেতাম যে আমার দাদি সবকিছু জিনিসগুলো দেখে অ্যাবনর্মালিটি বা এরকম কোনো কিছুই ভেবে নিল, কারণ দাদি সব বিষয় টুকটাক জানতো। 3-4 দিন পার হলো, দাদি শুরুর দিকে সন্দেহ করেছিল এবং পরবর্তী দিনে সে যখন রাত্রেবেলা ঘুম থেকে উঠে আমার ঘরে বেড়ার ফাঁক দিয়ে উকি দিয়ে একটা জিনকে আমার ঘরে দেখতে পেল, তখন সে পুরোপুরিভাবে বুঝে গিয়েছিল যে আমার ঘাড়ে কোনো জিনে ভর করেছে। মূলত মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। মেয়েটার প্রতি ছিল আমার অন্যরকম টান। তার সঙ্গে মেলামেশা করা, তার সঙ্গে থাকা, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করা, তার সঙ্গে খাওয়া দাওয়া করা, ঘুরতে যাওয়া, এসব বিষয় যেন আমার অন্যরকম একটা পার্ট হয়ে উঠেছিল এখানে আসার পর। প্রায় 1 সপ্তাহ যাবৎ তার সঙ্গে আমি এগুলো করছি এবং সকলের সঙ্গে খারাপ ব্যবহার করছি। আমার ছোট ছোট সীমা বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর সে তো আমার সঙ্গে ঘুমায়, তো আমার সঙ্গে ঘুমাবে। তো আমার দাদি এর আগের দিন দেখেছে, ছোট চাচাকে সেটা বলার সাহস পাননি, আর তার সাথে কি হয় সেটা দাদি বলার সুযোগও পাননি। তো ছোট চাচা আমার সঙ্গে ঘুমিয়েছে, আমি তার সঙ্গে ঘুমালাম। তো রাত্রেবেলা যেটা হয়েছে, সেই জিনগুলো আমার কাছে আসলো, এসে আমার ছোট চাচাকে পাশে দেখে সে রেগে গেল, বলে কিছু এইখানে কিসের জন্য। আমি বললাম এ এসেছে, একে নিয়ে বাইরে ফেলে দাও। ঠিক তখন এসে 4 জন জিনকে ডাক দিল এবং তার 4 হাত পা ধরে আমার চোখের সামনে ছোট চাচাকে উপরে তুলে ফেললো। মাটিতে তুলে ফেলার সঙ্গে সঙ্গে ছোট চাচা ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে সে যখন দেখলো সে নিজে শূন্য উপরে বসে আছে, তখন সে চিৎকার চেঁচামেচি করে প্রায় বাড়ি ঘরদোর একত্র করে নিল। ততক্ষণে সকলে জেগে গিয়েছে এবং জিনগুলো আমার চাচাকে ফেলে তখন ওখান থেকে পালিয়েছে। তখন চাচা বললো যে এরকম এরকম অবস্থা। তো দাদি তো ঠিক টের পেয়েছে যে এখানে নিশ্চয়ই কোনো জিন এসেছে বা কোনো খারাপ জিনিস এসেছে। ঘরে সবসময় এগুলো আনাগোনা রয়েছে এবং এগুলো কোত্থেকে পেয়েছি আমি সেটাই আমার দাদি বুঝতে পারছিল না। তো সব মিলিয়ে আমার পরিবেশ ছিল একটু অন্যরকম এবং সকলের সঙ্গে খারাপ ব্যবহার করতাম। পরের দিন সকালবেলা উঠে আমি ছোট চাচাকে বললাম যে তুই এখানে আসছিস কিসের জন্য, তুই ঢাকায় চলে যা, তুই আমাকে বিরক্ত করতে আসছিস। এটা শুনে ছোট চাচা আকাশ থেকে পড়লো, কারণ সে এরকম ঘটনা এর আগে কোনোদিন আমার মুখ থেকে শোনেনি। এরকম ভাবে আচরণ তার সঙ্গে আমি জীবনে কোনোদিন করিনি। সেরকম ভাবে আমাকে বলতে লাগলো। আমি তখন বললাম কি যে তুই চলে যা এখান থেকে। তারা এক প্রকার বিরক্ত হয়ে তখন আমার আব্বা এবং আমাকে ফোন করলেন, বললেন কি যে তোর ছেলের এই অবস্থা এবং তোর ছেলের নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কি হয়েছে সেই সম্পর্কে জানতে হবে, তোরা তাড়াতাড়ি বাড়িতে আয়। তো ওই দিন সন্ধ্যার দিকে আমি প্রায় আমার ছোট চাচাকে একদম মাটি থেকে হাওয়ায় তুলে ফেললাম, কারণ তিনি ওই রাত্রেবেলা আমার সঙ্গে শুতে আসছিল এবং আমি বলছি যে তুই আমার সঙ্গে শুতে আসবি না, তুই বারান্দায় গিয়ে ঘুমা, আমি এখানে একা ঘুমাবো। দাদি তখন আমার চাচাকে বলল যে এই কাহিনী আমি 2 দিন দেখেছি, ওর ঘরের ভিতরে কেউ একজন আছে এবং ও তার সঙ্গে কথা বলে রাত্রেবেলা। ওর আচরণ, তারপর চাহনি ধরন, চোখের মণিগুলো সম্পূর্ণ লাল হয়ে যায় রাত্রেবেলা, যেগুলো অনেকটা অস্বাভাবিক, আমাদের কাছে খুব অদ্ভুত লাগছে। তুই এক কাজ কর, তুই মাদ্রাসার হুজুরকে ডেকে নিয়ে আয় এবং ডেকে নিয়ে এসে কিছু একটা কর, না হলে সর্বনাশ হয়ে যাবে। ওই রাত্রেবেলা ছোট চাচা আমাদের মাদ্রাসার কাছে গেল। মাদ্রাসাটা বাড়ি থেকে 4-5 মিনিটের হাঁটার দূরত্ব ছিল। যাওয়ার পথে চাচাকে কেউ একজন টেনে ধরছিল, সঙ্গে করে আমার আরেক চাচাকে নিয়ে গিয়েছিল। তো যাওয়ার পথে ওই জিনগুলো নিশ্চয়ই তাকে আটকাচ্ছিল এবং এক প্রকার পেছন থেকে টেনে ধরছিল। তো আমার চাচা তখন বেশ সাহসী লোক ছিল এবং বুঝতে পারতো যে নিশ্চয়ই কোনো জিন আমার গায়ের উপর পড়েছে এবং আমাকে ভর করেছে, এবং সেই জিন একজন না, আর অনেকজন, যারা কিনা আমাকে এরকম ভাবে আমার ঘাড়ের উপর ভর করেছে। চাচা সেই জিনগুলোকে উপেক্ষা করে আয়াতুল কুরসি পড়তে পড়তে মাদ্রাসা পর্যন্ত গেল। তারপর মাদ্রাসায় যাওয়ার পর সেই হুজুর বললেন কি যে আপনার পেছন পেছন কয়েকটা জিন এসেছে, তারা আপনার ক্ষতি করতে চায়, কিন্তু আপনি আয়াতুল কুরসি পড়ার কারণে তারা আপনার কাছাকাছি এসে পৌঁছাতে পারেনি, এই জন্য মূলত হচ্ছে গিয়ে আপনি এই পর্যন্ত আসতে পেরেছেন। চলুন আমার সঙ্গে, আপনার পেছন পেছন যে জিনগুলো ছিল তারা বেশ দুষ্ট জিন এবং আপনাদের ক্ষতি করতে পারে। তার 4 জন ছাত্র এবং সেই হুজুর সমেত তারা সেখানে আসলো। ততক্ষণে আমার আব্বা এসে বাড়িতে পৌঁছেছে। আমার আব্বা এবং আম্মা তখন উঠানে দাঁড়িয়ে আছে। ওই সময়টাতে কারেন্ট তেমন একটা থাকতো না, চারদিকে অন্ধকার ছিল, আসমানে একটু একটু জ্যোৎস্না ছিল, উঠানে দেখা যাচ্ছিল। আমার চাচারা সকলে উঠানে গোল হয়ে বসেছে। আমি তখন ঘরের ভিতরে বসে আছি, বসে সবাইকে হুমকি ধামকি দিচ্ছি যে তোদের এত বড় সাহস, তোরা আমাকে নিয়ে মিটিং বসাস, হ্যান ত্যান, এরকম সকলকে বলতে লাগলাম। তো ওরা তো জানতো না যে আমার সঙ্গে কি হয়েছে। ওই মুহূর্তে পরিমেয়টি আমার কাছে আসলো, এসে বললো কি যে শোনো নয়ন, তুমি যদি এদের হাত থেকে বাঁচতে চাও তাহলে তোমাকে আমার সঙ্গে যেতে হবে, তুমি আমার সঙ্গে যাবা, চলো। আমি তো এক পায়ে রাজি, কারণ মেয়েটাকে আমি ভালোবাসি, আর সে আমাকে যতটুকু আনন্দ, সুখ এবং যা কিছু দিয়েছে
আমার আজ পর্যন্ত কেউ হয়তো তত কিছু দিতে পারেনি। এই জন্য তার প্রতি আমার একটা ছিল অন্যরকম টান, ভালোবাসা। এবং সে এই 1-1.5 সপ্তাহে আমাকে যে পরিমাণ ভালোবাসা এবং আদর যত্ন দিয়েছে, যত জায়গায় নিয়ে গিয়েছে, আমি হয়তো অন্য কোথাও গেলে এরকমটা করতে পারবো না। যার কারণে তার প্রতি আমার এক অন্যরকম আনন্দ ছিল। আমি তাকে সঙ্গে সঙ্গে বললাম, হ্যাঁ আমি যাবো সঙ্গে সঙ্গে। তো ওই মুহূর্তে সেই হুজুর এবং আমার চাচারা সকলে চলে আসলেন। হুজুরের যে 4 জন শাগরেদ নিয়ে এসেছিলেন তারা সকলেই হাফেজ। তাদের সকলকে আমি যে ঘরের ভিতরে ছিলাম সেই ঘরের রুমের চারপাশে দাঁড় করানো হলো বাহিরে, এবং তারা সকলে বাহিরে বসে তখন আয়াতাল কুরসি পড়তে লাগলো। তো ওই মুহূর্তে ঘরের ভিতরে যে কয়টা জিন এবং পরিমেয়েটা ছিল, ওই পরিমেয়েটা বলল যে এরা কারা এবং কোত্থেকে এসেছে এবং এরা কি করছে। তখন সঙ্গে সঙ্গে অন্যান্য জিনগুলো বলে উঠলো, কোনো শয়তান হুজুর এসেছে যারা কিনা আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। হুজুরটা তখন ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে আসার পর বললো কি যে আমি এসেছি তোর জম, তুই এখানে কি করছিস, আর তুই এই ছেলের উপর কেন ভর করেছিস। তো তখন সেই পরিমেয়েটি বলল কি যে আমি ওই ছেলের উপর ভর করতে যাব কিসের জন্য, ওই ছেলে আমাকে ভালোবাসে এবং আমি ওকে সাথে করে আমাদের জগতে নিয়ে যাব চিরদিনের জন্য। সামনের পূর্ণিমাতেই ওকে আমি নিয়ে যেতাম, কিন্তু তোরা কেন এখানে এসেছিস। এই কথা শোনার পর আমার আব্বা এবং আম্মা তখন চিৎকার দিয়ে ওঠে, বলে কি যে আমার ছেলেকে তুই নিয়ে যাবি। তখন ওই পরিমেয়েটাকে কোথাও দেখা যাচ্ছিল না, শুধুমাত্র আমি দেখতে পাচ্ছিলাম। আমি তখন ওইখানে উঠে তার হাত ধরি, আমি তো তাকে দেখতে পাচ্ছিলাম। তখন সকলে এসে বলতে শুরু করে যে নয়ন নেমে আয় দিকে। তো আমি তো তখন ওদের কারোর কথা শুনবো না। আমি তখন সেই পরিটাকে বললাম যে দিলরুবা, ওদের সকলের উপর আক্রমণ করো, তোমার অনেক ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে ওদেরকে প্রতিহত করো। তোমার আব্বাজান তখন আমাকে বলতে লাগলো নয়ন নেমে আয়। আমি তখন তাকে গালি দিয়ে বললাম, এই শুয়োরের বাচ্চাটা আমার কোত্থেকে আসছে, একে তাড়াতাড়ি তাড়া এখান থেকে। এমন অবস্থা হয়েছিল যে আমি আমার বাপকে পর্যন্ত চিনতে পারছিলাম না। এই কথা শুনে আমার মা তখন চিৎকার করে কান্না করতে শুরু করলো। আমার দাদির অবস্থা খারাপ। দাদি তখন বলল যে এই তুই নেমে আয়, তুই এরকম করছিস কিসের জন্য। আমি তখন মাটি থেকে অনেকটা উপরে উঠে আছি এবং তার হাত ধরে আছি। সকলেই বুঝতে পারছে যে আমার উপর একটা জিনের ছায়া আছে এবং সেটা এই ঘরের ভিতরে আছে। সঙ্গে সঙ্গে ঘরের সব জিনিসপাতি ওলটপালট হয়ে যেতে লাগলো। এই ঘরেতে যেসব জিন ছিল সেসব জিনগুলো এদিকে ওদিকে সমস্ত জায়গায় ওলটপালট করতে শুরু করলো এবং সেখানে এরকম ভাবে চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো। ওই মুহূর্তে সেই তান্ত্রিকটা, মানে হচ্ছে যে হুজুরকে আমরা ডেকে নিয়ে এসেছিলাম, আমার চাচাজান যে হুজুরকে ডেকে নিয়ে আসলেন, তো সেই হুজুর তখন হচ্ছে গিয়ে ওইখানে দোয়া-দরুদ পড়তে শুরু করলো এবং পরে আমার উপরে তখন পানি ছিটাতে শুরু করলো। তো ওই মুহূর্তে আমি তখন অজ্ঞান হয়ে গেলাম। অজ্ঞান হয়ে যাওয়া অবস্থায় তখন আমাকে নিচে নামানো হলো এবং সেখান থেকে ঘর থেকে বাইরে বের করা হলো। তো তখন পাড়ার মানুষজন টুকটাক জেনে গিয়েছে যে এরকম অবস্থা এই হয়েছে। তো আমার বন্ধুরাও তখন জেনে গিয়েছে। তো বন্ধুরা তো ভয় পেয়ে আছে, কারণ হচ্ছে ওদের কাছে নির্ঘাত কোনো কিছু শুনবে যে কি হয়েছিল। তারপর আমাকে আমাদের উঠান যে ছিল সেই উঠানের উপর এসে এখানে বেঁধে রাখা হলো, 2 হাত পেছন মোড়া দিয়ে পেছনে বেঁধে রাখা হলো। আর সেই জিন মেয়েটা যে কিনা ওইখানে ওই দুরুদের ফলশ্রুতিতে সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিল তাকেও বেঁধে রাখা হলো। তার যেসব সাগরের জিন ছিল তারা সেখান থেকে পালালো। তো সেই মেয়েটিকে, দিলরুবাকে, পরিমেয়েটিকে তখন উঠানের মাঝখানে এরকম ভাবে বাঁধা হলো এবং এক প্রকার তাকে সবাই প্রায় দেখতে পাচ্ছিল, কারণ সে মাঝে মধ্যে দৃশ্যমান হচ্ছিল এবং মাঝে মধ্যে অদৃশ্যমান হচ্ছিল। তার চেহারা অবাবায় দেখা যাচ্ছিল না, শুধুমাত্র আমি দেখতে পাচ্ছিলাম। আমি তখন বললাম আমাকে ছেড়ে দে। আমার কণ্ঠ দিয়ে তখন একটা মহিলা কণ্ঠ বের হতে শুরু করলো, বা একবার পুরুষের কণ্ঠ বের হচ্ছিল এবং একবার মহিলা কণ্ঠ বের হচ্ছিল। আমাকে বলতে লাগলো যে সবাই আমাকে ছেড়ে দে। তো সেখানে 2টো কলস নিয়ে আসা হলো এবং সেই কলসটা আমার সামনে রাখা হলো। তো আমি যেখানে বসেছিলাম তার অপোজিট পাশে এবং একটু পাশে দূরে হচ্ছে দিলরুবা পরিমেয়েটা বসেছিল, তাকে এরকম মন্ত্র দিয়ে বেঁধে রাখা হয়েছে। তো তখন পানিটা যখন রাখা হলো সেই কলসিতে, তো দিলরুবা সেই কলসি দুটোই গালের ভিতর নিয়ে সমস্ত পানি খেয়ে ফেললো। খেয়ে সেই কলসিটাকে এমন ঘুষি মারার সঙ্গে সঙ্গে কলসিটা তখন বাঁকা হয়ে গেল। তখন সবাই দেখে অবাক, চারিদিকে থেকে লোকজন তখন এসে জড়ো হয়েছে, কেউ কিছু জানে না যে কি অবস্থা। তো তখন চারিদিকে প্রায় গাছপালা খুব জোরে জোরে নড়ছিল, সকলে ভয় পাচ্ছিল, কারণ ওই জিনের যেসব সাগরেদ আছে, দিলরুবা পরিটার যেসব সাগরেদ আছে তারা আশেপাশে আছে এবং এসে তারা সকলকে ভয় দেখানোর চেষ্টা করছে। তো সেই হুজুর বললেন কি যে ওকে আজকে আমি ধরেই ছাড়বো, এরা হচ্ছে দুষ্টু জিন, মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং সবসময় মানুষের। এই কথা বলতেই দিলরুবা জিনটা তখন বলে উঠলো, এসব অদ্ভুত কথা কিসের জন্য বলছিস? আমি মানুষের ক্ষতি করতে কি মানুষের কাছে গিয়েছিলাম? মানুষ কেন আমার কাছে আসলো এবং এসে আমাকে নাড়া কেন দিল? এবং দিয়ে যখন আমি তাকে পছন্দ করলাম তখন তোরা আমার কাছ থেকে তোরা নিয়ে যাচ্ছিস তোকে। তখন আমার সেই হুজুর বললেন কি যে আমাদের সেই হুজুর বলল যে তুই ভালোবাসিস, এই তোর ভালোবাসার নমুনা,
তুই কি পছন্দ করিস? দেখ তো ছেলেটার কি অবস্থা করেছিস কয়দিনে। তার স্বাস্থ্য ভেঙে গিয়েছে, চোখের নিচে কালো পড়ে কালি দাগ পড়ে গিয়েছে। তার উপর দিয়ে তুই নাকি তাকে ভালোবাসিস। তুই একবার তোর বশীকরণ বা তুই যে জাদু করেছিস ওর উপর, সেই জাদু ছেড়ে দে তো, দেখতো ও তোকে চিনতে পারে কিনা বা ও তোকে ভালোবাসে কিনা। নির্ঘাত এরকম কোনো কিছু হবে না, এরকম কোনো কিছু করবে না। তখন ও বলল কি যে আমি এমনটা করতে পারবো না, তোরা আমাবস্যা পর্যন্ত সময় দে আমাকে, আর 2 দিন পর আমাবস্যা, তারপর ওকে আমি নিয়ে যাবো চিরদিনের জন্য। আর এখন আমি ওকে নিয়ে যেতে চাই, আমাকে দিয়ে দে, আমি ওকে নিয়ে যাব। তখন সেই হুজুর বললেন যে কোনোভাবে এটা সম্ভব না। তুই ওকে নিয়ে যাবি মানে? তোর জগৎ আর ওর জগৎ আলাদা, তুই তোর আসল রূপে ফিরে আয়। তখন হুজুর দোয়া দুধ পরে তার উপর ফুঁক দিতে লাগলো। ঠিক সেই মুহূর্তে সকলে দেখতে পেল যে সেখানে একটা মেয়ে দৃশ্যমান হচ্ছে এবং সেই মেয়েটা অদৃশ্য অবস্থায় এতক্ষণ কথা বলছিল। আস্তে আস্তে সেই মেয়েটা দৃশ্যমান হলো এবং তার পরনে এক ধরনের কালো রঙের পোশাক এবং তার নখগুলো বেশ বড় বড়। সেই সঙ্গে তার চেহারায় অনেকটা বয়সের ছাপ পড়ে গিয়েছে, দেখতে মানুষের মতো, তবে সে মানুষ নয়, সে একটা পরী। সে অনেক বৃদ্ধ একটা পরী এবং সে ইয়াং পরিসেজে ছেলেদেরকে করতো আর কি। তো সাধারণত সে তারপর বলতে লাগলো যে তুই আমাকে এরকমটা করছিস, তোকে ছাড়বো না হুজুর, তোকে যেভাবেই হোক আমি ক্ষতি করে ছাড়বো। আমার সঙ্গে কতগুলো জিন আছে জানিস। হুজুর তখন পানি পড়া দিয়ে আবার বললো, তুই এখান থেকে ছাড়া পেলেই না এগুলো করবি। আচ্ছা বল, তুই একে ছেড়ে কি যাবি কিনা? সেই মেয়েটি তখন বলল, দিলরুবা পড়ি বলেছে, আমি ওকে ছেড়ে যাব, কিন্তু ওই তো আমার কাছে এসেছিল, আমি তোর কাছে চাইনি। তখন সেই পরীর কাছে জিজ্ঞেস করতে লাগলো, কি ব্যাপার, তোর কাছে গেল কিভাবে ও? তুই কোথায় থাকিস আর ও কোথায় থাকে? তোর কাছে কি হেঁটে গিয়েছে নাকি? তখন দিলরুবা বলল কি যে হ্যাঁ, আমার কাছে ও হেঁটেই এসেছিল এবং আমি যদি ওকে না দেখতাম তাহলে ও তো আর আমার কাছে আসতো না, তাই না? তখন হুজুর বলল, আচ্ছা ঠিক আছে, বিস্তারিত বল, কি ব্যাপার স্যাপার। তখন ওই পরীটা বলতে লাগলো, আসলে হয়েছে কি, আজকে থেকে প্রায় 2 সপ্তাহ আগে আমরা ওই পুরাতন রাজবাড়িতে মাঝে মধ্যে এসে থাকি এবং সেখানে গল্পগুজব করি। কারণ হচ্ছে ওখানে কোনো মানুষের আনাগোনা রাত্রেবেলা হয় না। এই জন্য আমরা আমাদের যে মূল কাবিলা আছে সেখান থেকে এখানে এসে রাত্রেবেলা আমরা এখানে গল্পগুজব করি, আড্ডা দিই, খাওয়া দাওয়া করি। তো সেই রাতে এ এবং এর আরো কয়েকটা বন্ধু মিলে সেখানে কিসের জন্য গিয়েছিল আমরা জানি না, তবে ওরা ঘরের ভিতরে গিয়ে কোনো কিছু একটা করার চেষ্টা করছিল এবং আমাদেরকে বিরক্ত করছিল। ও যখন ওর বন্ধুরা ওকে যখন রেখে পালায়, ও তখন সেখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। ও যেখান থেকে পড়েছে ওইখান থেকে যদি নিচে পড়তো তাহলে ও নির্ঘাত এখানে মারা যেত, কারণ দোতলার ওপর থেকে নিচে পড়লে ওইখানে নিচে ইট পাটকেল পড়েছিল, যদি কোনোভাবে ওইগুলো মাথায় আঘাত করতো তাহলে ওকে তোরা ফেরত পেতি। সারা রাতে কেউ ওর কাছে দেখতে যেতি না, এত উপর থেকে পড়েছে ওই বড় দালানের ওইখান থেকে। আমি ওকে পড়ার হাত থেকে বাঁচিয়েছি এবং তারপর ওকে দেখে আমার পছন্দ হয়ে গিয়েছে, যার কারণে ওকে আমার সঙ্গে রেখেছি এবং আমি ওকে ভালোবেসে ফেলেছি। তখন সেই হুজুর বলল, যদি তুই ওকে ভালোবেসেছিস শুধুমাত্র ওকে দেখে ওর উপর বশ করে, তুই তো ওকে সোজাসুজি ভালোবাসিসনি। তুই একবার যে দেখতো ছেলেটার দিকে, তুই ওকে কি করেছিস, ওর উপর বশ করে এমন অবস্থা করেছিস ও রাত জেগে তোর সঙ্গে এইসব করে, তোর সঙ্গে গল্প করে, কথা বলে। এই জন্য চেহারা একদম ভেঙে গিয়েছে। ওর উপর এরকম আচর তুই কেন করেছিস? তুই ওকে ছেড়ে চলে যা, তুই চলে গেলে তারপর ও ঠিক হয়ে যাবে। জিনটা তখন চিৎকার চেঁচামেচি করতে লাগলো, বলল যে আমি ওকে ছেড়ে কোনোভাবে যাব না, তুই আমাকে ওর কাছে যেতে দে। ঠিক সেই মুহূর্তে সেই তান্ত্রিক বা সেই হুজুরটা বলল কি যে আমি তোকে এখনই দেখে ছাড়ছি। তখন আকাশ মেঘলা ছিল, আচমকা তখন জ্যোৎস্না এসে উঠানোর উপর পড়লো। ওই মুহূর্তে সে মেয়েটি অনেকটা জোরে চিৎকার করে, পাশাপাশি অন্যান্য জিনগুলো তখন এসে ওইখানে এত জোরে হাওয়া দিল, সে তখন ওইখানে হাওয়া দিয়ে হচ্ছে গিয়ে পড়ে গেল আর কি, এবং সঙ্গে সঙ্গেই সেই পরি মেয়েটি আমার শরীরের ভিতরে ঢুকে পড়লো। তো আমার তো তখন বশীকরণ অবস্থা, আমি তখন জানি না যে আমার সঙ্গে কি হচ্ছে, তবে আমার খণ্ডকালীন কিছু স্মৃতি মনে আছে যা কিনা আমি আপনাদেরকে বলছি। শরীরের ভিতরে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গেই তখন আমি মাটি থেকে অনেকটা উপরে উঠে গেলাম, অনেকটা হাওয়ার উপরে উঠে গেলাম। উঠে যেতে যেতেই সকলে তখন আমাকে দেখে অবাক হয়ে গেল এবং আমাকে যখন চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো, তো আমার চাচাদেরকে বললো তাড়াতাড়ি টেনে নামাও। হুজুরটা বললো না হলে সমস্যা আছে। তারপর টেনে প্রায় 10-12 জন আমাকে ধরলো, কিন্তু কেউ আমাকে আটকে রাখতে পারছিল না। তো সেই মুহূর্তে আমাকে প্রায় ধরে সেখানে রাখলো এবং রাখার পর তখন সেই পরিমেয়টাকে আবার আলাদাভাবে আটক করলো, কারণ ততক্ষণে মেঘের উপর দিয়ে চাঁদ আবার চলে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। চাঁদের আলোয় এই পরিটার মূল শক্তি সেটা হুজুরটা বুঝে গেল এবং বলল যে শোন, তোকে আমরা চাইলে মেরে ফেলতে পারি, আমরা কি মেরে ফেলবো নাকি বোতলে ভরে রাখবো? তুই এখান থেকে চিরদিনের জন্য চলে যা, যদি না যাস তাহলে কিন্তু তোর খবর আছে
এবং তোকে কিন্তু আমরা মেরে ফেলবো। তখন সেই পরিমেয়টি বলল যে না না, আমাকে মারিস না তুই, আমি বাঁচতে চাই, আমি এখান থেকে চলে যাব, তোকে সত্যি আমি ওকে খুব ভালোবাসি, ওকে আমাকে নিয়ে যেতে দে। পরিমেয়টার চেহারা এবং তার অবয়ব দেখে বোঝা যাচ্ছিল যে সে সত্যি হয়তো আমাকে পছন্দ করে ফেলেছে। আমি তার দিকে তাকিয়ে আছি, সে কি বলছে আমি বুঝতে পারছি না, কারণ তখন আমি আধো জায়গাটা এবং আধো ইসের মধ্যে আছি, ঘরের ভেতরে আছি। তার কথা আমার কাছে মাঝে মধ্যে ভালো লাগছে, আবার মাঝে মধ্যে কেমন যেন লাগছে। সব মিলিয়ে আমার উপরে তখন পানি ছিটাতে লাগলো। আমি তখন সেখানে প্রায় অচেতন হয়ে পড়লাম। আমি সমস্ত কিছু দেখতে পাচ্ছি। পরিবেশটা তখন বলল আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমাকে আর কষ্ট দিস না। আশেপাশের জিনদেরকে সে তখন বলল যে চল এখান থেকে, আমরা এখান থেকে চাই, না হলে এরা আমাকে মেরে ফেলবে। ওই মাদ্রাসার হুজুরটা বেশ শক্তিশালী ছিল এবং অনেক কিছু জানতো, এই কারণে হয়তো সেই যাত্রায় আমরা বেঁচে ফিরেছিলাম। তারপর যাওয়ার সময় সেই পরিমেয়টা বলল দিলরুবা যে আমি চলে যাচ্ছি, আমি এদিক দিয়ে সোজা ভিটায় বেরিয়ে যাব। সেই মুহূর্তে সকলে সেদিকে তাকিয়ে আছে এবং সেই হুজুরটা বলল কি যে আচ্ছা ঠিক আছে, এই কলসির ভেতরে আমি এক কলসি দুধ রেখেছি, এই দুধগুলো মুখে নিয়ে তারপর এখান থেকে চলে যা, তুই দুধ খেতে পছন্দ করিস না। তার মানে তখন কলসির ভিতরে দুধ ছিল এবং সেই দুধের পাতিলটা আচমকা সে মুখ দিয়ে কামড়ে ধরলো আর কি। কামড়ে ধরে সে দুই হাতের উপর ভর করে সেই কলসি কামড়ে ধরে ভিটার দিকে সরাসরি চলে গেল এবং ভিটার ঠিক মাঝ বরাবর যাওয়ার পর আচমকা সেখানে সকলে গিয়ে দেখলো কলসি উল্টে পড়ে আছে, কলসির ভিতরে এক ফোঁটা দুধও নেই এবং সবকিছু গায়েব হয়ে গিয়েছে। সেই মুহূর্তে আমি সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর আমাকে তুলে নিয়ে ঘরে নিয়ে যাওয়া হলো। তো আমি তো বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়েছি। তো আমি যখন জ্ঞান ফিরলো পরের দিন সকালবেলা, তো সকলে তো বাড়ির কেউই ঘুমায়নি, সকলে আমাকে ধরে বসে আছে। তো সকলে তো জানে না যে এই পরিস্থিতি। তো পরের দিন সকালবেলা আমার যে বন্ধুগুলো আছে সকলকে ডাক দেওয়া হলো, ডেকে বললো যে তোরা কেন নিয়ে গেছিলি সেখানে ওকে। তো তোদেরকে দেওয়া হলো চরম ধোলাই এবং বললো যে তোদের এত বড় সাহস, তোরা এরকম ভাবে নিয়ে গিয়েছিস। তো যাই হোক, তাদের তো কোনো দোষ ছিল না, আমিও তো তাদের সঙ্গে গিয়েছিলাম। তো যারপর তারা তো চলে গেল এখান থেকে এবং সকলে জেনে গেল যে আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে। তো সেই হুজুর আমাকে তাবিজ দিয়ে গেল, বললো কি যে তাবিজ যেন কখনো খোলা না হয়। এই পরিমেয়টা এখন গিয়েছে কিন্তু পরবর্তীতে আবার আসতে পারে, এসে তোমাকে ইশারা দিয়ে ডাকতে পারে, তুমি কিন্তু তার কাছে কখনো যাবা না, ঠিক আছে? তো পরিমেয়টার সেই স্মৃতিগুলো আমার কাছে আছে, সমস্ত বিষয় আমি জানি, তবে তার প্রতি যে ভালো লাগার বিষয়টা সেটা আমার আসতো না। আমি সে আমার সঙ্গে কী করেছে সেসব বিষয় আমি জানি, সে যে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে সেই অনুভূতি আমার মধ্যে আছে, আমি সেসব সমস্ত কিছু জানি। আসলে সেটা আমার থেকে অনেকটা বড় এবং আমি তো সেটা জানতাম না। এবং উনি বললো যে পরীটার বয়স প্রায় 400 বছরের উপরে হবে এবং সে বৃদ্ধ একটা পরী। তো সব মিলিয়ে আমি যখন জানতে পারলাম তখন আমি প্রায় অনেকটা ভয় পেলাম এবং ভয়ে তখন আমি বললাম আব্বা আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাব, আর 1 মিনিট এখান থেকে থাকবো না। তো সেই হুজুর আমাকে তাবিজ দিয়ে বললেন আচ্ছা ঠিক আছে তোরা চলে যাও ঢাকায়। তো যাক আমি তখন ঢাকা গেলাম। ঢাকা যাওয়ার পর আমি প্রায় 6 মাস পর্যন্ত একা ঘুমাতে পারতাম না, আমার সঙ্গে আমার আম্মু ঘুমাতো এবং আম্মু আমাকে, আমি রাত্রেবেলা ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠতাম এবং ভয় পেতাম। এই 6 মাসের ভিতর এমন হয়েছে যে আমরা যখন ঢাকায় গিয়েছি, ঢাকায় গিয়ে আর 1 সপ্তাহের মধ্যে আমি তো তখন রাত্রে একা ঘুমাতে পারতাম না। তো কয়েকবার আমি তাকে আমার যে ঘর ছিল সেই ঘরের জানালা দিয়ে বাইরে দেখেছি এবং রাস্তার মধ্যে সে দাঁড়িয়ে আছে এবং আমাকে ইশারা দিয়ে ডাকছে। তো এইগুলো আমি যখন দেখলাম আমি ভয় পেতাম, রাত্রেবেলা খুব প্রচন্ড করে ভয় পেতাম। আস্তে আস্তে সে ওইখানে ছিল নাকি এটা আমার হ্যালোসিনেশন সেটা আমি বলতে পারবো না, তবে সেই তাবিজ আমি কোনোদিন খুলিনি আমার শরীর থেকে, এখন পর্যন্ত সেই তাবিজ আমার শরীরে আছে এবং কয়েক মাস বছর পর পর আমি বাড়িতে গিয়ে সেই তাবিজটা চেঞ্জ করে নিয়ে আসি, যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি সেই তাবিজটা চেঞ্জ করে নিয়ে আসি। এবং তাবিজ একদিন খুলেছিলাম, তো খোলার পর আমার সমস্যা হয়েছিল, সেটা আমার আম্মু নিজে দেখেছে। তো তারপর থেকে আমার আম্মু নিজে আমার তাবিজ খুলতে দেয় না। তো যাই হোক, পরবর্তীতে আমি যখন তাবিজ দ্বিতীয়বার আনতে গিয়েছিলাম ওই সময় আমি অনার্স 3rd ইয়ারে পড়ি। তো আমার মূলত রাত্রেবেলায় ভয় ছিল এবং আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেতাম, এই জন্য আমি একা একা ঘুমাতাম না, আমার আম্মু আমার সঙ্গে ঘুমাতো। তো আম্মু তখন বললো যে তোকে বিয়ে দিলে হয়তো ঠিক হয়ে যাবে, আর আমাদের সেই হুজুরটা তখন বললেন যে ওকে একটা বিয়ে দিয়ে দিন, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমার আম্মু তখন একটা ভালো একটা মেয়ে দেখে আমাকে বিয়ে দেয় এবং বিয়ে দেওয়ার পরে আমি আমার বয়স সঙ্গেই তো ঘুমাতাম, তবে মাঝে মধ্যে রাত্রেবেলা চিৎকার করে উঠি, এখনও চিৎকার দিয়ে উঠি। এখন আমার 2টো মেয়ে হয়েছে, একটা মেয়ে ছোট একটা বড়। তো ওদের পাশাপাশি একদিন আমার ছোট মেয়ে তো চিৎকার শুনে সে ভয় পেয়েছে, এরকম একটা অবস্থা, কারণ আমি দেখলাম যে আমার ঘরের বারান্দায় সেই পরিমেয়টা আমাকে দাঁড়িয়ে ইশারা দিয়ে ডাকছে। তো এটা সত্য নাকি মিথ্যা আমি জানি না, হ্যালোসিনেশনও হতে পারে। তো আমি শুধুমাত্র দেখা পর্যন্ত, চিৎকার দেওয়া পর্যন্তই, তারপরে আমি তাকে দেখতে পাই না। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।
প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কলেজ জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। মেগাবক্স প্রাইমের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।